ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, মানে প্রায় সবার জন্য, কিছু এক্সেপশন বাদে। এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং যথারীতি এবং অবশ্যই যৌক্তিক কারণেই এটার বিরুদ্ধে প্রচুর সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। মানে কি বলা হয়েছে এটা একটু আমি দেখি, তারপর এটা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার। মানে ইসি একটা বার্তা পাঠিয়েছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে, ডিসিদের কাছে। সেখানে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত, এই জায়গাটা খেয়াল করি, প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপি, নির্বাচন সুরক্ষা 26 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। মানে এর বাইরে আর কেউ না। একজন এসি কথা বলছেন ডেইলি স্টারের সাথে। এবার আমরা বলেছি যে শত শত মানুষ যদি ক্যামেরা নিয়ে ঢোকে, মোবাইল নিয়ে এজেন্টরা ঢোকে, ডাইরেক্ট আমাদের ভোটাররা ঢোকে, তাহলে তো মহা মুশকিল হবে। বলছে এখন তখন পাল্টা প্রশ্ন জার্নালিস্টরা যখন করছেন, এতে ভোট দিতে গিয়ে 2 থেকে 5 ঘন্টা ফোন ছাড়া থাকবে, সেটার ব্যাপারে তার মন্তব্য কী? তিনি বলছেন, আপনার এই প্রশ্নটা আমিও নিজেও চিন্তা করেছি। আমরা কিন্তু শেষ পর্যন্ত বলে আসছি যে তারপরও ভোটিং প্রসিডিউরে ফোন নেওয়া যাবে না। এটার পক্ষ বিপক্ষে 2 ভাগে কথা বলেছি। ইটস পার্ট অফ আওয়ার লাইফ। এটা আমরা ভোটারদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছি। তিনি বলেন, সোশ্যাল মিডিয়াকে ভয় করেই তো আমরা এই কাজটা করেছি, কন্ট্রোল সোশ্যাল মিডিয়া, যেটা আমি কন্ট্রোল করতে পারি না। সেই জন্য বলছি যে ভোট দেওয়ার সময় ফোন নেবেন না। পরীক্ষার হলেও তো মানুষ ফোন নিতে পারেন না, যদি কেউ ভুলে ফোন নিয়ে যান। তিনি দায়িত্বে প্রিজাইডিং অফিসারের কাছে রেখে ভোট দিতে যাবেন। 400 গজের মধ্যে ফোন নেওয়া যাবে না। 400 গজ নিয়ে ফান শুরু হয়েছে। বাড়ি যাদের ভোট কেন্দ্রের একদম পাশে, তারা বাড়িতেও যদি থাকেন ফোন রাখা যাবে কি যাবে না। আসলে এগুলো ফান করার মতো, ট্রোল করার মতো বিষয়ই আসলে। এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি উদ্দেশ্যে, বা তারা যে উদ্দেশ্য বয়ান করেছেন সেটাই আমরা কনভিন্সড কিনা। উত্তর হচ্ছে একেবারেই কনভিন্সড না। আমরা চাই ফোন নিয়ে মানুষ যাবেন, মানে এটার অনেকগুলো নেগেটিভ কনসিকুয়েন্সেস আছে। একটা হচ্ছে এই নিয়ম যদি বলবৎ থাকে 400 গজের মধ্যে, তার মানে বহু দূর থেকে ফোন চেক করা হবে, বহু মানুষ ফিরে চলে যাবে যারা ফোন নিয়ে যাবেন, এবং এত সময় ফোন ছাড়া থাকবেন না। আর মানুষ বাসায় ফোন রেখে ভোট দিতে বেরোবেন, এটা মনে করারও খুব একটা কারণ নেই। কারণ 400 গজের মধ্যে পৌঁছে গেল, ওই ফোন নিয়ে কার কাছে রাখবেন তাহলে? সো ভোটার সংখ্যা খুবই কমে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতদিন পর একটা নির্বাচন হচ্ছে, এখানে ভোটার সংখ্যা অনেক হতে হবে। তারা বলছেন মানুষ ফোন নিয়ে যদি ঢোকে তাহলে এটা হবে ওটা হবে। আচ্ছা, সর্বোচ্চ যেটা হতে পারে, একজন যখন ভোট দিতে যাবেন, তিনি ভোট দেওয়ার সময় ভোটের কক্ষে যখন ঢুকে যাবেন, তখন সেই ফোনটা সর্বোচ্চ ওই কিছু সময়ের জন্য ওখানকার কোনো একজন কর্মকর্তার কাছে, কোনো একজন পোলিং অফিসারের কাছে রেখে তিনি গোপন বুথে গিয়ে ভোট দিয়ে আবার বেরিয়ে চলে আসলেন। তাতে তো সমস্যা নেই। ভোট কক্ষের কোনো ছবি যদি তারা না নেন, সেটা হতে পারে। কেউ কেউ বলছেন ইদানিং যে একটা উটকো, কারো কাছে একটা উটকো শব্দটা বলছি, কেউ কেউ মনে করেন একটা ঝামেলা তৈরি হয়েছে মোবাইল জার্নালিস্টরা, মোজো জার্নালিস্ট। এটা ফ্যাক্ট, আমি মানতে প্রস্তুত আছি। জার্নালিজমের নামে এদের অনেকেই নানা রকম উল্টোপাল্টা কাজ করেন। অনেকেই কিন্তু আবার এর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ জার্নালিজমও হয়। যাদের যথেষ্ট বাজেট নেই, তারা এর মাধ্যমে আসলে অনেক কিছু করেন, এবং যেটা আমাদের জন্য ভালো। সুতরাং কেন্দ্রের মধ্যে মানুষ ঢুকছে, লাইভ করছে, ভিডিও বানাচ্ছে, সেটা শেয়ার করছে, এগুলোই রাদার নির্বাচনে কারচুপির যে কোনো রকম পরিস্থিতি বা প্রেক্ষাপট পাল্টে দিতে পারে, নষ্ট করতে পারে, যদি কারো কোনো চিন্তা থেকে থাকে। বরং এটা হতে পারতো আগে যে মোজো জার্নালিস্টদেরকে কতজনকে তারা কার্ড দেবেন, জাস্ট একটা ফোন নিয়ে একটা পোর্টাল খুললেই তাকে আমরা সাংবাদিক হিসেবে বিচার করে দিয়ে দেবো কিনা, সেটা তারা আগেই সিদ্ধান্ত নিতে পারতেন যে কতজনকে তারা ভেরিফাই করে ওটা দেবেন। এখন সব ফোন বন্ধ করে দিয়েতে এটা দেওয়া পারে না। আর শুধু সেটা না, নাগরিকদের কাছেও যখন ফোন থাকে, প্রত্যেকে এক একজন সিটিজেন জার্নালিস্ট হয়ে গেছে। এই সিটিজেন জার্নালিজমই ইনফ্যাক্ট একটা ভালো ডেটারেন্ট হিসাবে কাজ করবে, যারাই নির্বাচনে কোনো না কোনো খারাপ কিছু করতে চাইবেন, খারাপ কোনো পরিকল্পনা করবে, সেটা ঠেকিয়ে দেওয়ার জন্য। মজার ব্যাপার হচ্ছে, এই খবরটায় আমি দেখেছি 2 পক্ষ নির্বাচনের, জামাত পক্ষ, বিএনপি পক্ষ, 2 পক্ষই এটার বিরোধিতা করছে। সুতরাং এটা বলা যাবে না যে কারো হয়ে কাজটা করা হয়েছে, সেটা আমরা নিশ্চিত নই। অন্তত 2 পক্ষ বিরোধিতা করছে, এবং এক পক্ষ অপর পক্ষকে এটার জন্য দায়ী করছে। তো নির্বাচন কমিশনের এই ব্যাপারটা দেখা দরকার, এবং খুব দ্রুত এই সিদ্ধান্তটা থেকে সরে আসতে হবে। সামাজিক মাধ্যমে কিছু কেওস হতে পারে, আমরা জানি, নিউজ ছড়ানো হয়, কোনো একটা ভিডিও মিসলিড করার সম্ভাবনা থাকে, এবং এটা মাথায় নিয়েই আসলে করতে হবে। কোনো একটা সিস্টেম যখন আমরা গ্রহণ করি, সেটার প্রবলেম বা ফ্লস সহই গ্রহণ করি। এই সিস্টেমটা নেওয়ার ফলে, থাকার ফলে কিছু ঝামেলা হতে পারে, কিন্তু সেইটা আবার এই মোবাইল বন্ধ করে দেওয়ার যে ঝামেলা, তার চেয়ে অনেক কম হবে। সুতরাং মোবাইল নিয়ে যেতে হবে, এইটা অনতিবিলম্বে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে পরিবর্তন করতে হবে, এবং দ্রুত এই সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে। দর্শক, 5ই আগস্ট হাসিনা পলায়নের পরে আমাদের একটা আশা ছিল যে একটা পরিবর্তনের সূচনা হবে, এবং সেই পরিবর্তনের হাত ধরেই আমরা একটা
ভালো নির্বাচন কমিশন পাবো। কিন্তু আমরা যে নির্বাচন কমিশন পেলাম, এদেরকে আমি খারাপ বলবো না, কিন্তু এরা অত্যন্ত দুর্বল। এই যে সিইসি নাসির উদ্দিন, তিনি অত্যন্ত দুর্বল, অত্যন্ত ভয় পান। আপনি দেখুন, যখন একটা আওয়াজ উঠল যে এই ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক এদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে না, তখনই ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করলো এবং ইলেকশনের আগে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার জন্য নির্বাচন কমিশন ঘেরাও একটি ন্যাক্কারজনক ঘটনা, এটাই ছাত্রদল করলো। হ্যাঁ, তারপরে সেই সব ঋণ খেলাপি, সেই সব দ্বৈত নাগরিকদের মনোনয়ন বৈধ হয়ে গেল। একজন নির্বাচন কমিশনার বললেন, বুকে অনেক কষ্ট নিয়ে আমরা তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছি। তো এই হচ্ছে নির্বাচন কমিশনের অবস্থা। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা কি বিশ্বাস করেন যে আম তারেকের দল নিবন্ধন পেতে পারে? পারে না তো। সেই আম তারেক অনশনে বসলো, তারপর একটি বিশেষ দলের স্থায়ী কমিটির সদস্য তার অনশন ভাঙালেন এবং নির্বাচন কমিশনে বললেন নিবন্ধন দিয়ে দাও। তখন এই আম তারেকের দল, যার কোনো অফিস টফিস কিচ্ছু নাই, সেই দলকেও নিবন্ধন দেওয়া হলো। এখন নিবন্ধন পেয়ে আম তারেক দ্বিগুণ উৎসাহে সেই দলটির পক্ষে প্রচারণা করতেছে। পাশা নাম একটি এনজিও, সেই নাম সর্বস্ব এনজিও থেকে 10,000 পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে ইলেকশন কমিশন, মানে নির্বাচন কমিশন। তাদের কাজ কি? কোন উদ্দেশ্যে দেওয়া হয়েছে? কোন দলের সুপারিশে দেওয়া হয়েছে? এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। আপনি এমন একটা এনজিও পাশা, যাদের বাসার ড্রয়িং রুমে হচ্ছে অফিস এবং ওই বাসার মালিকই হচ্ছে এনজিওর মালিক, তাকে দিলেন আপনি 10,000 পর্যবেক্ষক নিয়োগের অনুমতি। কোন উদ্দেশ্যে? গতকালকের খবর, বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, তাদের সদস্যদের নির্বাচন কার্যক্রমে কাজে লাগাবে না নির্বাচন কমিশন। কেন লাগাবেন না? শোনা গিয়েছে একটা বিশেষ রাজনৈতিক দলের আপত্তির কারণে এই বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরকে কাজে লাগানো হবে না। তাহলে কোন দলটা সেই দল যাদের এই তরুণদের নিয়ে আপত্তি? তারুণ্যকে ভয় পায়, যেমনি তারা প্রবাসীদের ভোটকেও ভয় পেত। আমি কোন দলের নাম বলতেছি না। এখন আবার বলতেছি ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না। তার মানে ভোট কেন্দ্রে যাই ঘটুক বা যেই জালিয়াতি চলুক, এটা মোবাইল ফোনে আর ধারণ করা যাবে না। তারা উদাহরণ দেন যে পরীক্ষার হলেও তো ফোন নেওয়া যায় না। আরে ভাই, পরীক্ষার হলে এটা হচ্ছে যেই ব্যক্তি পরীক্ষা দেয়, এটা তার জীবনের ব্যাপার, তার ক্যারিয়ারের ব্যাপার। আর ভোট হচ্ছে সমগ্র বাংলাদেশের ব্যাপার, জাতির ব্যাপার, দেশের ব্যাপার। একটা ভোটে এদিক ওদিক হলেই পাল্টে যেতে পারে নির্বাচনের রেজাল্ট। তো এই হচ্ছে কি অবস্থা। এখন তারা বলতেছে যে ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নেওয়া যাবে না। তারপর যখন তুমুল প্রতিবাদ হলো, ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলাম সহ সবাই যখন গর্জে উঠলো, তখন আবার বলতেছে যে না, আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করব, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে। তাহলে এই যদি হয় একটা ইলেকশন কমিশনের অবস্থা, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন বলেন? কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে, যেখানে প্রত্যেকটি দলই চেষ্টা করবে ইসির উপর প্রভাব বিস্তার করতে, কিন্তু যদি ইসি শক্তিশালী না হয়, তাহলে এই ইসি কিভাবে এই পরিস্থিতি সামলাবে? এই সিইসি নাসির উদ্দিনের লক্ষণ কিন্তু আমার কাছে ভালো ঠেকছে না। নাসির উদ্দিনের মনে রাখা উচিত যে তার পূর্বসূরীদের পরিণতি কি হয়েছে। সেই হুদা কমিশনার হুদাকে জুতা পেটা করে পাবলিক পুলিশে দিয়েছে, যদিও আমি এটা পক্ষে নই। আর বাকি থাকে আউয়াল কমিশনার আউয়াল, তিনি নিজেই এসে পুলিশের কাছে ধরা দিয়েছেন এবং তারা দুইজনই বর্তমানে জেলে। আর এই নাসির কমিশনার নাসির ভোটের 2 দিন আগে বলতেছেন 400 গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না, এবং নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলতেছেন আমরা মোবাইল ফোনকে ভয় পাই, আমরা সোশ্যাল মিডিয়াকে ভয় পাই, সেই ভয় থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাহলে ভাই, আপনি যদি কোনো বেআইনি কাজ না করেন, আপনি ভয় পাবেন কেন? সেটা মোবাইল ফোন থাকুক আর যাই থাকুক, তাই না? কথা হচ্ছে যে এই নির্বাচন কমিশন কিন্তু সবাইকে কন্ট্রোল করলেও মোবাইল সাংবাদিকদের কিন্তু কন্ট্রোল করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা অপকর্ম এই মোবাইল সাংবাদিকরা ধরবে। হ্যাঁ,
যেই জায়গায় গোপনে ভোট দিবে সেই ওই যে পর্দা দিয়ে ঘেরা থাকে ওই জায়গাটা ছাড়া আর প্রত্যেকটা জায়গায় মোবাইল ব্যবহার করার অনুমতি দিতে হবে। মানুষ 17 বছর পরে তাদের ভোটের অধিকার পেতে যাচ্ছে। সুতরাং এই নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না, এটা হচ্ছে বাস্তবতা। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না, এটা হচ্ছে হাসিনার আইন। হাসিনার আমলেও এরকম বলেছিল যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকার আগে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিতে হবে। এখন এই নাসিরউদ্দিনও আবার সেই হাসিনার আইনই করতে চায়। তো নাসিরউদ্দিন সাহেব এতই যদি হাসিনার আইন ভালোবাসেন তাহলে ওই পরিণতি কিন্তু হাসিনার মতোই হবে। হ্যাঁ, আর ওসমান হাদির মৃত্যুর পরে সিএসি নাসিরউদ্দিন বলেছিল যে এটি বিচ্ছিন্ন ঘটনা। ওসমান হাদির মৃত্যু নাকি এই নাসিরউদ্দিনের কাছে একটা বিচ্ছিন্ন ঘটনা। তখন থেকে কিন্তু বোঝা গিয়েছে যে এই নাসিরউদ্দিন আসলে কোন লেভেলে খেলতেছে। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আগে খুব ভালো মানুষ ছিল, কিন্তু এখন ওই সিএসি চেয়ারে বসছে তো এই জন্য একটু মানে চিন্তা করে মানে কোন দিকে যাওয়া যায়, কোন দিকে গেলে ভালো হয়, কোন দিকে গেলে সেফ হয়। এগুলো আপনি আপনার সেফটি চিন্তা করে হয়তো একটা দলের পক্ষে কাজ করতেই পারেন, কিন্তু মনে রাখবেন বাংলার মানুষ আপনাকে যে সম্মানের চেয়ারে বসিয়েছে অন্তত এই সম্মানটা রাখেন, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেন, এটাই আপনার কাছে প্রত্যাশা। ধন্যবাদ।